প্রবাবিলিটি থিওরি, যে কোনো থিওরি দেখ শুরুতে কিছু অ্যাকশন লাগে। যেমন ইকুইভ্যালেন্ট জিওমেট্রিতে আমাদের 5টা লেগেছিল, সবার মনে আছে। কিন্তু মজা হচ্ছে ইকুইভ্যালেন্ট জিওমেট্রিতে যে 5টা লেগেছিল সেগুলো আমরা সাধারণভাবে বুঝি, সাধারণ বোধ চেতনা থেকে। একদম ফার্স্ট অ্যাকশন ছিল দুটো পয়েন্ট যোগ করলে একটা সরলরেখা হবে, তাই না? আর একদম শেষেরটা ছিল প্লেফেয়ারের সরলীকরণ, সেটা হচ্ছে একটা লাইনের বাইরের কোনো বিন্দু থেকে ওই লাইনের প্যারালাল একটাই সরলরেখা টানা যাবে। এটা 5 নম্বর, এটা 1 নম্বর। তো এই ব্যাপারগুলো আমাদের সাধারণ বোধ থেকে আমরা বুঝতে পারি যে দুটো পয়েন্ট যোগ করলে একটা সরলরেখা হবে, যে কেউ বুঝতে পারে। একটা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওর প্যারালাল একটাই সরলরেখা টানা যাবে, সবাই বোঝে এটা। কিন্তু আমরা এখন যে জিনিসটা পড়তে চাইছি প্রবাবিলিটি, তাহলে এখানে আমরা ধরে নেব কি, মানে কোনো প্রমাণ ছাড়াই আমরা কিছু জিনিস ধরে নিই, তাই না? আমি আগে অনেকবারই এসব কথা বলেছি যে অ্যাকশন কি, কোনো প্রমাণ নেই, আমরা ধরে নেব সত্য। তো কোথা থেকে, কোন বোধ চেতনা থেকে ধরবো? তার জন্য আমরা প্রাথমিকভাবে কিছু জিনিসপত্র পড়াশোনা করব এখন, করে সেখান থেকে একটা আমাদের একটা বোধ তৈরি হবে। সেখান থেকে আমরা কিছু এরকম অ্যাকশন নিয়ে নেব, নিয়ে তারপর আমরা কাজ কাম শুরু করব। বলি তো এই প্রবাবিলিটি আর যে কোনো জিনিস পড়তে গেলে, যে কোনো বিষয়, তার কিছু নতুন শব্দ জানতে হয়। আমি মনে হয় বলেছিলাম গতদিন যে আমাদের এখানে প্রথম যে শব্দটা জানতে হবে সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা শব্দ, প্রথম আমি এই শব্দটা নিয়ে কথা বলব। তো এই র্যান্ডম এক্সপেরিমেন্ট এর মানে কি? এক্সপেরিমেন্ট সবাই এমনি বুঝতে পারে, আর র্যান্ডম, ধর ফর এক্সাম্পল একটা ডাই থ্রো করা হচ্ছে। তো ডাইটা যখন আমরা থ্রো করবো, আচ্ছা ডাই দরকার নেই, কয়েন টস করছি, একটা কয়েন টস করছি। যদি ওই কয়েনটা একটা দিক ভারী হয়, ধর যে মেটাল দিয়ে তৈরি, দুরকম মেটাল দিয়ে একটা কয়েন তৈরি, একটা দিকে একটু ভারী মেটাল আর এদিকে হালকা, ধর যেদিকে হেড সেদিকে ভারী আর টেলের দিকে হালকা, তাহলে টচ করলে কোন দিকটা পড়বে? হেডের দিকটা ভারী, তাহলে নিশ্চয়ই ওইটা নিচের দিকে পড়বে। তাহলে ওই রকম কয়েন টচ করলে, ওই এক্সপেরিমেন্টটা করলে, আমি কয়েন টচ করাটা এক্সপেরিমেন্ট বললাম, এক্সপেরিমেন্টটা করলে কি পড়বে আমরা আগে থেকে বলে দিতে পারবো না? পারবো না? বলে দিতে পারবো। কি হবে? আমরা জানি সাধারণ বোধ থেকেই যে হেডটা নিচে পড়বে, কারণ ভারী দিকটা নিচে পড়বে, তাহলে টেল পড়বে, এটা আমরা বলে দিতে পারছি। দেখো ওটা একটা এক্সপেরিমেন্ট, কয়েন টস করা, কিন্তু আমরা আউটকামটা কি আসবে, আউটকাম মানে এখানে দুটো জিনিস হতে পারে, ইদার হেড পড়বে অথবা টেল পড়বে। তো ক্ষেত্রে কি পড়বে আমি আগে থেকে বলে দিতে পারছি, তাই না? কিন্তু যদি কয়েনটা সব দিক থেকে সমান হয়, মানে একদম একই রকম সেম ডেন্সিটি জিনিস দিয়ে তৈরি, মানে একই মেটাল দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কয়েনটা টচ করি, তাহলে ঠিক কি পড়বে আগের কেসের মতো কি বলে দেয়া যাবে সব সময়? না স্যার, বলা যাবে না। তার মানে এই যে এক্সপেরিমেন্ট, আগের এক্সপেরিমেন্টটা কয়েন টস করা, এবারেও কয়েন টস করা, কিন্তু দুটো কয়েনের মধ্যে একটা ডিফারেন্স আছে। পরের ক্ষেত্রে আমি বলতে পারবো না যে আউটকামটা কি আসবে, বুঝতে পারছিস? তো যে ধরনের এক্সপেরিমেন্টে আউটকাম কি আসবে সেটা যদি আগে থেকে প্রেডিক্ট করা না যায়, তাহলে সেই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো। লিখে পরে বারবার আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো না, এক্সপেরিমেন্ট বললেই বুঝবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। কারণ যে এক্সপেরিমেন্ট র্যান্ডম নয় তা নিয়ে আমাদের চিন্তা নেই, কারণ আগে থেকে যদি প্রেডিক্ট করা যায় যে কি ঘটবে, তাহলে তার প্রবাবিলিটির কোনো প্রশ্নই ওঠে না, তাই না? সেটা তো ঘটবেই, সার্টেন ইভেন্ট বলা হয়। যাই হোক, সেটা পরে আসবো। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে এমন এক্সপেরিমেন্ট যার আউটকাম কি আসবে আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। ঠিক আছে, 3 বা 4 বার বলে দিয়েছি। এইবার বলি 2 নম্বর কথা, যে শব্দগুলো আমার লাগবে পর পর আস্তে আস্তে বলি। ইভেন্ট,
এই যে আমি ডাই থ্রো করছি, একটা এক্সপেরিমেন্ট, একটা ডাই, তাহলে কেমন ডাই নেব বুঝতে পারছিস? এমন ডাই যেটা সব দিক থেকে সমান, মানে কোনো একটা দিকে বেশি ঝোঁক সম্পন্ন নয়, মানে সেই দিকটা পড়বে এরকম নয়। তো সেরকম এরকম কয়েন কি স্যার তৈরি করা সম্ভব? হ্যাঁ, একদম পুরো একদম অ্যাকুরেট হবে তো না স্যার মনে হয়? অনির্বাণ, আমরা যা যা ভাবছি, যা যা ভাবছিস তুই, যা যা যে তুই ঘরে বসে আছিস চুপচাপ এক জায়গায় স্থির, তুই কি স্থির একটা ঘরে বসে আছিস না লাফলাফি করছিস না দৌড়াচ্ছিস? অনির্বাণ, বসে আছি স্যার। স্থির ভাবে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ। একদম মিথ্যা কথা, এটা তোর মনে হচ্ছে। তুই অত্যন্ত গতিবেগে দৌড়াচ্ছিস, তুই বুঝতে পারছিস না। শোন, আমি একটা কথা বলি, এই যা যা তুই ভাবছিস এর প্রত্যেকটার আগে একটা করে যদি আছে, বুঝতে পারছিস? তো আমি এখানে যা পড়াশোনা করছি আপাতত, এর প্রত্যেকটার আগে যদি আছে অনির্বাণ। তাহলে তোকে বলতে হবে যে যদি এরকম কয়েন থাকে যেটা ইকুয়ালি লাইকলি, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে আমি কথা বলছি, আমার এক্সপেরিমেন্টটা র্যান্ডম হতে হবে। তুই যদি ভাবিস না ওরকম কয়েন তৈরি করা যাবে না, ওরকম ডাই তৈরি করা যাবে না, এমন ডাই থাকবে যার একটা দিক সবসময় ভারী থাকবে, তাহলে সেরকম ডাই নিয়ে আমার আমার কাজ কাম করার কোনো মানে হবে? তুই বল। না স্যার, কোনো মানে হবে না, কারণ আমার তো কোনো আমি চাইছি যে কি আসবে তার সম্ভাবনা বার করতে। তা আমি যদি আগে থেকে জেনে যাই কি আসবে, তাহলে আমার সম্ভাবনা বার করার কোনো প্রশ্নই উঠছে না, তাই না? সেই জন্য আমরা এখানে যার কথা বলছি সেগুলো সব কেমন, সব র্যান্ডম। হ্যাঁ, র্যান্ডম এক্সপেরিমেন্ট যেন হয়, মানে ইকুয়ালি লাইকলি হয় এমন জিনিস আমি এক্সপেরিমেন্ট করবো এমন ভাবে। আমি আরো এরপর এক্সাম্পল দিচ্ছি। তো তাহলে বুঝতে পেরেছিস মনে হয় কথাটা? তাহলে আমি কাদের নিয়ে ভাববো? এমন জিনিস নিয়ে যাদের আউটকাম, মানে এক্সপেরিমেন্ট আউটকাম আগে থেকে আমি বলে দিতে পারবো না, কি আসবে কি ঘটবে, সেরকম এক্সপেরিমেন্ট নিয়ে আমার কাজ। এবারে বলি, তাহলে তুই এরকম কোন একটা এক্সপেরিমেন্ট করছিস, শো করা হোক, কয়েন টস করা হোক, বা একটা কার্ড, ওয়ান প্যাক অফ কার্ডস, তার থেকে তুই ভালো করে সাফল করে একটা কার্ড টানলি। কার্ড মানে আমি ওই যে সব তাস টাস খেলে না, এই যে কোনো একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের যে কি ঘটবে, ধর কয়েন টস করলাম, হেড পড়লো, তাহলে আউটকামটা কি হলো? হেড, তাই না? কি ঘটনা ঘটলো না, হেড পড়লো। বা ডাই থ্রো করলাম, 6 পড়লো। তো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের এই যে আউটকামকে বলা হবে একটা ইভেন্ট, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করলে তার একটা আউটকাম আসবে না? ডাই থ্রো করলে 2 পড়লো, তো এটা 2 পড়াটা হচ্ছে আউটকাম। বাট কয়েন টস করলে হেড পড়লো, এটা আউটকাম। তো ওই আউটকামকে কি বলবো না, ইভেন্ট। ইভেন্ট বললাম, তো ইভেন্ট মানে বুঝতে পেরেছিস? এই ইভেন্টকে আমরা 2 ভাগে ভাগ করি, সিম্পল ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট, ঠিক আছে? সিম্পল ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট। যেমন ধর তুই ডাই থ্রো করলি, ডাই থ্রো করলে 1 পড়ার ঘটনা। স্যার ডাই মানে কি স্যার? ডাই মানে ওই যে লুডোর ছক্কা আছে না? ও ওটা ডাইস বলে স্যার। হ্যাঁ, তো লুডোর ছক্কা তুই ভালো করে একটা কোটোর মধ্যে নিয়ে ভালো করে নেড়ে ফেললি, তো ফেললে ধর 3 পড়লো, তো 3 পড়াটা আউটকাম, একটা ইভেন্ট। এই 3 পড়ার ঘটনা, এটাকে আমি বলবো একটা সিম্পল ইভেন্ট। কি 4 পড়ার ঘটনা, এটা একটা সিম্পল ইভেন্ট। আপাতত মোটামুটি শেখ, আমি আজকে শুধু শব্দগুলো নিয়ে একটু কথা বলবো। কম্পাউন্ড ইভেন্ট কেমন বলি, ধর তোর এক্সপেরিমেন্ট হচ্ছে ডাই থ্রো করা এক্সপেরিমেন্ট। তুই বললি যে ডাই থ্রো করলি, এই এক্সপেরিমেন্টে ইভেন্ট ফেস পড়ার ঘটনা। কি বললাম বলতো? ইভেন্ট ফেস পড়ার ঘটনা, মানে ইভেন্ট। আমি ধর অনেকে বলতে পারে যে ইভেন্ট ফেস পড়বে তার প্রবাবিলিটি কত, ইভেন্ট ফেস পড়বে তার সম্ভাবনা কত। তাহলে ইভেন্ট ফেস মানে জোড় যে ফেস, কি কি আছে? 2, 4 আর 6, তাই না? মোট ছিল আমার 6টা, তার মধ্যে 2, 4 আর 6 এটা ইভেন্ট ফেস। তো এই ইভেন্ট ফেস পড়া ঘটনা, এটা একটা ঘটনা, তাই না?
বা মাল্টিপল অফ থ্রি পড়ার ঘটনা। মাল্টিপল অফ থ্রি মানে তার মধ্যে কি কি থাকবে? 3 আর 6। যেহেতু আগে থেকে জানিস আমি সেহেতু বেশি কথা বলছি না। তো এই যে ঘটনা ইভেন্ট ফেস পড়ার ঘটনা, এর মধ্যে দেখ লুকিয়ে আছে 3টে সিম্পল ইভেন্ট। একটা হচ্ছে 2 পড়ার ঘটনা, একটা 4 পড়া, একটা 6 পড়া। তাহলে এই ইভেন্টকে বলা হবে কম্পাউন্ড ইভেন্ট। মানে সোজা বাংলা কথায় একটা ইভেন্টকে বলবো কম্পাউন্ড ইভেন্ট যদি তাকে ফার্দার কিছু সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায়। ঠিক আছে, একটা ইভেন্টকে বলবো কম্পাউন্ড ইভেন্ট যদি ওকে ফার্দার কিছু সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায়, তাহলে সে হচ্ছে সিম্পল কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড সিম্পল ইভেন্ট মানে সিম্পল ইভেন্ট মানে যে ইভেন্টকে ফার্দার সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যাবে না, ভেঙে ফেলা যাবে না, সেটা সিম্পল ইভেন্ট। মানে ওরকম না বলে সিম্পল ইভেন্ট মানে বুঝতে পারছিস, যাকে যার মধ্যে একটাই পয়েন্ট থাকবে। আর কম্পাউন্ড ইভেন্ট মানে যাকে ফার্দার সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যাবে। ইভেন্টকে আমরা এখানে মনে রাখতে হবে সেট দিয়ে লিখবো, ইভেন্টকে সেট আকারে লিখবো। কেমন? ধর ডাই থ্রো করলি 2 পড়ার ঘটনা, মানে আমরা সেকেন্ড ব্র্যাকেট 2 লিখলাম, এটাকে ক্যাপিটাল এ দিয়ে লিখলাম। এই ক্যাপিটাল এ মানে বুঝবো কি না 2 পড়ার ঘটনা। ইভেন্ট ফেস পড়ার ঘটনা সেটা হচ্ছে 2, 4, 6, এটাকে বি লিখলাম। এই বি মানে এটা একটা ইভেন্ট কি না ইভেন্ট ফেস পড়ার ঘটনা। তাহলে আমরা ইভেন্টকে সেট দিয়ে লিখবো, মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে এই দুটো ইভেন্টের ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো সব নিতে পারবো, কি এদের কমপ্লিমেন্ট, এদের ডিফারেন্স মানে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে শোন, আবার আমি প্রথম র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে বললাম, তারপরে ইভেন্ট বলেছি, তাই না? ইভেন্টকে 2 ভাগে ভাগ করেছি, একটা সিম্পল একটা কম্পাউন্ড। সিম্পল ইভেন্ট মানে বুঝতে পারছিস কেমন, আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে এমন ইভেন্ট যাকে ফার্দার ডিকম্পোজ করা যাবে সিম্পল ইভেন্টকে, তাদের কম্পাউন্ড ইভেন্ট বলবো। আর তারপরে বললাম ইভেন্টকে আমরা সেট দিয়ে লিখবো, তাহলে এদের আমি ক্যালকুলেশন করতে পারবো। একটা কথা বলে নি, আমরা যেমন ইউনিয়ন লিখতাম এমনি সেট থিওরিতে, আমরা এখানে ইউনিয়নের জায়গায় এ প্লাস বি লিখবো। এ প্লাস বি মানেই বুঝবো এ ইউনিয়ন বি। এখানে এ প্লাস বি মানে হচ্ছে 2, 4, 6। এ ইন্টারসেকশন বি কে আমরা এখানে এ ইন্টু বি দিয়ে লিখবো। এখানে এ ইন্টু বি মানে এটা। এরপরে ইভেন্ট স্পেস, আর একটা শব্দ ইভেন্ট স্পেস, খুবই ইম্পর্টেন্ট শব্দ। এক্সাম্পল দিই, আমরা ডাই থ্রো করলে কি কি ঘটতে পারে বল? 1 পড়তে পারে, 2, 3, 4, 5, 6, এর বাইরে কিছু পড়তে পারে না। এই যে ইভেন্ট যে পয়েন্ট গুলো, এদেরকে স্যাম্পল পয়েন্টও বলা হয়। টোটাল যে স্যাম্পল পয়েন্ট পাওয়া যাবে তার যে কালেকশন, আমি সহজ বাংলা করে বলার চেষ্টা করছি, এগুলো পরে আরো ভালো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আর একটু ভিতরে ঢুকতে হবে, পরে আসবে। তো ডাই থ্রো করার ক্ষেত্রে করলে ওই র্যান্ডম এক্সপেরিমেন্টে আমার যে যে ঘটনা ঘটতে পারে তাদের টোটাল যে কালেকশন, স্যাম্পল পয়েন্ট গুলো টোটাল কালেকশন, তাকে সাধারণত আমরা এস দিয়ে লিখি, এবং এস কে বলবো ওই ডাই থ্রো করার ওই এক্সপেরিমেন্টের ইভেন্ট স্পেস। ঠিক আছে, এটাকে অন্য সেন্সে স্যাম্পল স্পেসও বলে, স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস মানে পসিবল আউটকাম গুলো সেট, স্যাম্পল স্পেস। এক্স্যাক্টলি, পসিবল আউটকাম গুলো কালেকশন বা সেট, এটা হচ্ছে ইভেন্ট স্পেস। আউটকাম মানে বুঝতে ইভেন্ট পয়েন্ট, তাই না? একটা প্রত্যেকবারের জন্য হ্যাঁ যে আউটকাম গুলো তাদের ইভেন্ট পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট বলে। ক্লাসিক্যাল ডেফিনেশন of probability. Of probability. Of. তো কেমন ব্যাপারটা বলি এক্সাম্পল দিয়ে। আমি সব থেকে সহজ একটা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছি এখন, সেটা হচ্ছে ডাই থ্রো করা। মনে কর র্যান্ডম এক্সপেরিমেন্টটা ডাই থ্রো করা। আমরা সাধারণত র্যান্ডম এক্সপেরিমেন্টকে শুধু ই দিয়ে লিখি,
মনে কর ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা কি না ডাইট শো করা এক্সপেরিমেন্টটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এর ইভেন্ট স্পেস কেস দিয়ে লিখি, এসে কটা পয়েন্ট, কটা 6টা, তাই না? যদি কয়েন টস করা হতো এক্সপেরিমেন্ট তাহলে সেখানে 2টো পয়েন্ট থাকতো ইভেন্ট স্পেসে, হেড আর টেল। এখন এই এক্সপেরিমেন্টে মনে কর এ একটা ইভেন্ট, এই ইভেন্টে কি আছে না মাল্টিপল অফ 3, মনে কর 3 আর 6 এই আছে। আচ্ছা আমি আর একটা কথা বলে নিই, ইভেন্টকে আমরা অন্যভাবে বলতে পারি। কেমন না, কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্ট স্পেস যদি এস হয় আর এ ওর যদি যে কোনো সাবসেট, এ এস এর এসটা ইভেন্ট স্পেস, এ এস এর একটা সাবসেট, তাহলে এ কে বলবো ওই এক্সপেরিমেন্টের ইভেন্ট। ঠিক আছে, একটা ইভেন্ট স্পেসের একটা সাবসেট, তাকে বলবো ওই এক্সপেরিমেন্টের ইভেন্ট। সেই ইভেন্ট কম্পাউন্ড হতে পারে, সিম্পল হতে পারে। যদি এই এতে যদি ঠিক একটা পয়েন্ট থাকে তাহলে সিম্পল ইভেন্ট, যদি একের অধিক পয়েন্ট থাকে কম্পাউন্ড ইভেন্ট। বল বুঝতে পারছিস কিনা সহজ বাংলা কথা? এস হচ্ছে ইভেন্ট স্পেস, এ হচ্ছে সাবসেট, এ কে বলবো ইভেন্ট। এই ইভেন্ট সিম্পল হবে যদি এটা সিঙ্গেলটন সেট হয়, আর এটা যদি সিঙ্গেলটন সেট না হয় তাহলে কম্পাউন্ড ইভেন্ট। তো আমি যেখানে ছিলাম সেখানে আসি, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কথা বলছিলাম। তো মনে কর র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে পয়েন্ট ডাই থ্রো করা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি ই দিয়ে ডিনোট করলাম, তার ইভেন্ট স্পেস এস, তাতে 6টা পয়েন্ট, আমি তার একটা সাবসেট নিয়েছি এ, তাহলে এটা হচ্ছে একটা ইভেন্ট। এই ইভেন্টের প্রবাবিলিটি আমরা এইভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ। ক্লাসিক্যাল ডেফিনেশন বলে প্রবাবিলিটি অফ এ মানে এম অফ এ বাই এন। এম অফ এ মানে না ওই এ ইভেন্টে যতগুলো পয়েন্ট আছে তার সংখ্যা কত, 1 2, আর এন মানে ইভেন্ট স্পেসে যতগুলো পয়েন্ট আছে মানে 6, that is 1/3. This is a classical definition of probability. Probability classical definition. এই ডেফিনেশন দিয়ে সব ধরনের এক্সপেরিমেন্টের ইভেন্টের প্রবাবিলিটি বার করা যাবে কিনা, বা এই ডেফিনেশনটা কতটা শক্তপোক্ত, ঠিক আছে, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। কথা বুঝতে পারলো না? আমরা যখন প্রথম, এটা ক্লাসিক্যাল মানে কি বলতো, এগুলো প্রথম দিকে এইভাবে আমরা ডিফাইন করেছিলাম যখন কম বুঝতাম, তারপর আস্তে আস্তে দেখবে আমরা এগোবো একটু ভালোর দিকে। এই লেভেলে খুব বেশি ভালো কিছু হবে না, কিন্তু খানিকটা ভালো হবে। তো এটা হচ্ছে একদম প্রথম সংজ্ঞা, এটা কোনো অ্যাকশন না, অ্যাকশন আলাদা কথা। আমি এরকম ভাবে লিখতে পারি, কিরকম বলতো, এইটা ইউনিয়ন 6, তাই না? কিরকম লিখতে পারি, 3 পাওয়ার ঘটনা অথবা 6 পাওয়ার ঘটনা, তাই না? যদি আমি সেট থিওরি ইউনিয়ন লিখি, প্রবাবিলিটি ইভেন্টের ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে লিখবো। আমি যদি 3 পাওয়ার ঘটনার নাম বি বলি আর ওটাকে 6 পাওয়ার ঘটনাকে সি বলি, তাহলে বি প্লাস সি বলবো। বুঝতে পারছিস কথা? হ্যাঁ, 3 অথবা 6 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। তাহলে এই ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে তুই যদি আমি এক্সপেরিমেন্টটা নিই কয়েন টস করা, এবং তার একটা ইভেন্ট যদি এ হয়, সেইটা যদি টেল পড়ার ঘটনা হয়, তাহলে বল এখানে প্রবাবিলিটি অফ এ মানে কত হবে? এখানে ইভেন্ট স্পেস মানে বুঝতে পারছিস, তাতে 2টো পয়েন্ট, তাই না? কি কি, হেড আর টেল। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে এখানে এ তে কটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর ইভেন্ট স্পেসে কটা, 2টো, তাহলে 1/2। তাহলে টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2। ধর তোর এক্সপেরিমেন্টটা তুই কয়েন টস করাই ধর, সবথেকে সিম্পল এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা খুব ভালো করে শোন। ধর আমি এন বার করলাম, এন বার, এন মানে মনে কর 1000 বার, হ্যাঁ? তার মধ্যে এ ঘটনাটা ঘটলো এন এ বার, মানে এন এ মনে কর 700 বার। কি বলছি ভালো করে শুনিস,
আমি করলাম কতবার কয়েন টস, n বার। কয়েন যখন টস করব, আমরা কয়েন টস করার সময় আমরা প্রত্যেকবার একই রকম ভাবে, এবং যে কয়েনটা নিয়ে আমি কাজ করব সেই কয়েনটা অনির্বাণের তৈরি নয়, তার তৈরি বলা যাবে না, সেই কয়েনটা সব দিক থেকে একই রকম হবে, মানে দুটো পিঠ পড়ার সম্ভাবনা সমান থাকবে, বুঝতে পারছিস? এমন কয়েন নিয়ে আমি কাজ করছি। তাহলে আমার এই যদিগুলো কি বোঝা যাচ্ছে আমি কি কি ধরে নিচ্ছি? স্যার বুঝেছি। হ্যাঁ, আমি এগুলো ধরে নিচ্ছি যে এরকম কয়েন আছে, এরকম ডাই আছে, এরকম জিনিস, আমি তাই নিয়ে কাজ করছি। তো ওরকম কয়েন আমি টস করছি, যে কয়েন সব দিক থেকে সমান, এবং যে টস করছি প্রতিবার আমি যে প্রত্যেকবারের ট্রায়ালে আমি একই রকম ভাবে কাজটা করছি, ঠিক আছে? এরকম কাজ আমি ধর n বার করলাম, n মানে মনে কর 1000। তার মধ্যে এ ঘটনাটা আমার এখানে তেল পড়ার ঘটনা নিয়েছি, হেড পড়াও নিতে পারতাম, n বার ঘটলো। তো এই n এ বাই n খুব ভালো করে শুনিস, এটাকে আমরা এখানে f অফ a দিয়ে লিখি, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রেশিও। একে বলবো ফ্রিকোয়েন্সি রেশিও। শব্দ আর একটা ফ্রিকোয়েন্সি রেশিও। আজকের পড়াটা খুব ভালো করে শুনতে হবে, ফ্রিকোয়েন্সি রেশিও। তো এখানে ফ্রিকোয়েন্সি রেশিও দেখ কত, 7/10, তাই না? মন দিয়ে শোনে বা কথা। তো এই একই এক্সপেরিমেন্ট আমি, মানে যেটা কাজ কাম করে মানুষ দেখেছে আর কি, এই এনটা যত বাড়বে, এই এন এ বাই এনটাকে তাহলে কি বললাম, ফ্রিকোয়েন্সি রেশিও। তুই কয়েনটা টস করছিস, 1000 বার করেছিস, তারপরে ধর 1000 বার করার পরে আরো বাড়িয়ে তুই 10,000 বার করলি, তখন এন এটা একটা সংখ্যা দিল, এন এ বাই এন একটা ভ্যালু পাওয়া যাবে। 10,000টাকে তুই 1 লক্ষ বার করলি, বুঝতে পারছিস? তখন 10 লক্ষ বার করলে নিশ্চয়ই তখন এই টেল পড়ার ঘটনাটা নিশ্চয়ই আর তখন আর 700 থাকবে না, কি বেশি একটা কিছু হবে, যাই হোক। তো এন এ বাই এন তখন একটা ভ্যালু দেবে। তো এই কাজ কাম করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, যত এই এনটা বাড়বে 1 লক্ষ, তারে আমি আরো 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 বাড়াতে পারি, আরো বেশি বার করলে সেইভাবে এন এটাও চেঞ্জ হবে। তো প্রত্যেকবার এন এ বাই এন রেশিও আমি বার করব। এই এন এ বাই এন রেশিওটা এন যত বাড়তে থাকবে তত দেখা গেছে এন এ বাই এনটা মোর অর লেস একটা কনস্ট্যান্ট ভ্যালুর কাছাকাছি যায়। খুব ভালো করে শোন, এন ক্রমশ বাড়তে থাকলে এই এন এ বাই এন যে রেশিও, এই রেশিও ভ্যালুটা মোর অর লেস একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যায়, মানে আস্তে আস্তে স্টেবল হয়। কথা বুঝলি না? একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা রিয়েল নাম্বার, তার কাছাকাছি যায় মোর অর লেস। এর একটু কম থাকলো, ওর একটু বেশি হলো, পরে আরো এন বাড়ালে দেখালো আর একটু কাছে আসলো, সেটা সি এর বেশি থেকে কাছে আসতে পারে। আর একটু এন বাড়ালে হয়তো সি একটু কমে গেল কিন্তু আর একটু কাছে এলো, মোর অর লেস কনস্ট্যান্ট হতে যায়। এই যে ফেনোমেনা, এই ফেনোমেনাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, আমি আর বেশি শব্দ বলবো না, স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। তোরা এটা টেস্ট করে দেখতে পারিস যদি কারোর হাতে সময় থাকে। এরকম শুধু 10 লক্ষ বার এক্সপেরিমেন্ট করলে হবে না, কয়েক লক্ষ কোটি বার করতে হবে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যাচ্ছে কিনা। যেটা মনে হয় করার চেষ্টা না করাই ভালো এখন। আবার বলি, কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি যদি ঠিক একই রকম ভাবে এন বার করি, আর কোন ওই এক্সপেরিমেন্টার কোনো একটা ইভেন্ট এ, সে যদি ওই এন বারের মধ্যে এন এ বার ঘটে, তাহলে এন এ বাই এন রেশিওটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রেশিও। আর এই এনটা যত বাড়তে থাকে, এন এ বাই এন রেশিওটা মোর অর লেস একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যায়। এই যে মোর অর লেস একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যায় মানে আস্তে আস্তে ওটা স্টেবল হতে যাচ্ছে। এই যে ফেনোমেনা,
এই ফেনোমেনাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। বল, কথা বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার, একদম পুরো ক্লিয়ার। হ্যাঁ, তো পড়বি এরপর বই, আমি আবার বলবো দরকার হলে। তো এইবার মজাটা লক্ষ্য কর, এই এফ অফ এ যেটাকে আমি এন অফ এ বাই এন বলছি, এই ফ্রিকোয়েন্সি রেশিওটা এইটা যে কনস্ট্যান্ট ভ্যালুর দিকে টেন্ড করে, তো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এইটা যে ভ্যালুর দিকে টেন্ড করে তাকে আমরা প্রবাবিলিটি অফ এ বলবো। মানে বলতে চাইছি এন এ বাই এন অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, দিস দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট। এই ডেফিনেশনকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, এটা আরেকটা ডেফিনেশন, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। দেখা যায় as n increases this ratio more or less tends to a constant value as n increases, ঠিক আছে? This phenomena as n increases the ratio tends to a finite value, তো এই ফেনোমেনাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। আর as n tends to infinity এইটা যে ভ্যালুর দিকে যাবে তাকে বলা হবে প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট। ফর এক্সাম্পল, যদি কয়েন টসের কথা বলি, তাহলে ওটা কি হবে, মোর অর লেস হাফের দিকে যাবে যদি এটা ধর টেল পড়ার ঘটনা হয়। এবার অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি এই রেশিওটা যে ভ্যালুতে যাবে, মানে যেটা দেবে লিমিটিং যে ভ্যালু, দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। কোনো ফাইনাইট সংখ্যক বার করার পর এন এ বাই এন যেটা হলো সেটা প্রবাবিলিটি অফ এ, এটা বলা যাবে না। তার মানে বলতে চাইছি তুমি 1 লক্ষ বার করলে 50,000 বার হেড আর 50,000 বার টেল পড়বে এমনটা নয়, হতে পারে নাও হতে পারে। আমার কথা বুঝলি না? তুই ধর 1 লক্ষ বার এক্সপেরিমেন্টটা করলি, কতবার করছি? 1 লক্ষ বার, তাহলে এনটা 1 লক্ষ, তাহলে তোর এন এটা এই প্রবাবিলিটি হাফ হতে গেলে কি হতে হবে? এন এটা তাহলে 50,000 হতে হবে, তাই না? তা নয়, বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশনে এন টেন্ডস টু ইনফিনিটি হলে এই রেশিওটা যাতে যাবে সেইটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট। ফাইনাইট সংখ্যক বার করলে ঠিক অর্ধেক অর্ধেক হবে কয়েন টস ক্ষেত্রে, বা ডাই থ্রোর ক্ষেত্রে 1/6 হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এইটা হলো ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। যা যা পড়লাম এখান থেকে বলি, ধর একটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সবাই বুঝতে পারছে। এ হচ্ছে তার একটা ইভেন্ট, তাহলে বলতো এই এন এ এক্সপেরিমেন্টটা কতবার করলাম? এন বার করলাম, তার মধ্যে এই ঘটনাটা এন এ বার ঘটেছে, তাহলে বলতো এন অফ এটা এন এর সমান অথবা ছোট হবে। বল, এটা বুঝতে পারছিস কিনা? এন বার করেছিস, তার মধ্যে এই ঘটনাটা এন এ বার ঘটেছে, তাহলে এন এ নিশ্চয়ই এন এর বড় হবে না, মোট তো এন বার করেছিস, তার মধ্যে এন এ বার করেছে। আর এন এটা কি হবে? 0 সমান অথবা বড় হবে, তাই না? একবারও না ঘটতে পারে এন বারের মধ্যে। স্যার যদি বেশি সংখ্যায় হয়ে যায় তাহলে তো ওটা ইনইকুয়ালিটিটাই থাকবে, তখন তো আর ইকুয়ালিটিটা হবে না। বুঝলাম না, মানে বল। এনটা যদি খুব বড় হয়ে যায় তাহলে তো শুধু ইনইকুয়ালিটিটাই থাকবে, মানে ইকুয়াল হবে না, তাই বলতে চাইছিস? না, সে হতে পারে, আমি তো জেনারেল কেস বলছি, কচি, বুঝতে পারছিস? তাহলে এন এটা এন এর সমান অথবা ছোট হবে। তুই 5 বার করেছিস, 10 বার করেছিস, 10 বারই এই ঘটনা ঘটেছে, হতে পারে। হ্যাঁ, 10 বারে হতে পারে। হ্যাঁ, তো আমি 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 তো এনটা কত বলিনি তোরে। তো এনটা তুই বলতে চাইছিস এনটা যদি খুব বড় হয় তখন এন এটা অবশ্যই এন এর ছোট হবে, যেটা আমি বলছিলাম। কিন্তু অবশ্যই ছোট হবে এই কথা কিন্তু আমি ওই ক্ষেত্রে ওকেও বলিনি, যে ওইটা ঘটার সম্ভাবনাটা অত্যন্ত কম হবে, যে প্রত্যেক মানে যতবার করলাম ততবারই হেড পড়লো, বুঝলি না? এটা যে হবেই না এটা আমি বলিনি, এটা চান্স অত্যন্ত কম, সাধারণত হয় না।
তো বল এমনি বল এন অফ এটা এই রেঞ্জের মধ্যে থাকবে, খুব পরিষ্কার। আমি এবার একটু ক্যালকুলেশন করব। আমি এন দিয়ে ডিভাইড করলে এখানে 0 লেস দ্যান ইকুয়াল টু এন অফ এ বাই এন লেস দ্যান ইকুয়াল টু 1। আমি লিখছি, এখানে আর লিখলাম না, কনস্ট্যান্ট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এন এ বাই এন, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 1 কি 1, এখানে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিতে পারতাম। তার মানে কি দাঁড়ালো লক্ষ্য কর, 0 লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু 1। মানে আমি বলতে চাইছি আমি যে শব্দগুলো একটু আগে তৈরি করলাম, তোর আরো হাতে ব্যথা হবে ওরকম কোনো ভাবে রেখে করলে। এই কি কথা বলছি, যে শব্দগুলো তৈরি করলাম যা বোঝার চেষ্টা করছিলাম সেখান থেকে একটা জিনিস পেলাম যে ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, এ যদি তার কোনো ইভেন্ট হয়, তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি 1-এর সমান অথবা কম আর 0-র সমান অথবা বেশি। বল এটা বুঝতে পারলি কিনা? এর বাইরে যাবে না, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 1-এর বেশি হবে না আর 0-র কম হবে না। আমি যে ডেফিনেশন গুলো বললাম প্রবাবিলিটি, এদের বেশ কিছু ক্রিটিসিজম আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে, কিন্তু আমি ওর উপরে দাঁড়িয়ে আমার একটা বোধ তৈরি করার চেষ্টা করছি। দেখ প্রবাবিলিটি অফ এ তাহলে ওর মধ্যে থাকবে, তাহলে মানে কি পেলাম যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি লেস দ্যান ইকুয়াল টু 1 এন্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার এস ধর ডাই থ্রো করা যে এক্সপেরিমেন্ট, তাতে ইভেন্ট স্পেসে কটা পয়েন্ট? 6টা। এই যে ইভেন্ট স্পেস, এইটাকে বলা হয় সার্টেন ইভেন্ট, এটাকে বলবো সার্টেন ইভেন্ট। মানে যে ইভেন্টটা ঘটবেই। আমি যদি বলি ডাই থ্রো করে যে 1 থেকে 6-এর মধ্যে একটা পড়বেই, ধর অনেকে জ্বালাতন করে ছেলে পিলে, ওই কয়েন টস করে কি পড়েছে বলো, তার তুই যদি ওকে বলিস দেখ হেড অথবা টেল পড়েছে, কি রে তার বাইরে কি যাবে? একটা কয়েন টস করলে যদি বলি কয়েন টস করলে কি পড়বে, হেড অথবা টেল পড়বে, না তার বাইরে যাবে না, এর বাইরে যাবে। এই ঘটনাকে বলা হয় সার্টেন ইভেন্ট, এই ঘটনাটা ঘটবেই, নিশ্চিত ঘটনা হবেই। হ্যাঁ, তাই ডাই থ্রো করার ক্ষেত্রে এই এসটা এটা ঘটবেই, এই যে সার্টেন ইভেন্ট এর প্রবাবিলিটি বার করব, খুব পরিষ্কার। দেখ এই এস এর জন্য এন অফ এস কি হবে, আমি যদি এন বার করি ওই এক্সপেরিমেন্টটা, তাহলে এই সার্টেন ইভেন্টটা কি এন বারই হবে না? এই সার্টেন ইভেন্ট মানে যে ইভেন্টটা ঘটবেই, যেমন কয়েন টস করার ক্ষেত্রে সার্টেন ইভেন্ট মানে হেড অথবা টেল পড়া, ডাই থ্রো করলে সার্টেন ইভেন্ট মানে 1 থেকে 6-এর মধ্যে একটা পিট পড়া। তাহলে তুই যদি ওই এক্সপেরিমেন্ট এন বার করিস, তাহলে বল তার মধ্যে সার্টেন ইভেন্ট কতবার ঘটবে? এন বারই ঘটবে, তার মানে এন অফ এসটা এন হবে। তাহলে এন অফ এস বাই এন ইকুয়াল টু 1, তাহলে লিমিট নিলে কি দেবে? প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু 1 দেবে। মানে বলতে চাইছি প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট মানে 1। আর আমি কি পেলাম ফ্রিকোয়েন্সি ডেফিনেশন থেকে, যে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হবে 1। এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ আর বি হচ্ছে তার দুটো ইভেন্ট। এক্সাম্পল দিই, মনে কর ই হচ্ছে ডাই থ্রো করা এক্সপেরিমেন্ট, এ হচ্ছে অড ফেস পড়ার ঘটনা, আর বি হচ্ছে ইভেন ফেস পড়ার ঘটনা। মানে এরা কেমন না ডিসজয়েন্ট, এ আর বি এদের কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে বল আমি যদি এই এক্সপেরিমেন্টটা এন বার করি, খুব ভালো করে কথা শোন, এন বার করি, তার মধ্যে এ প্লাস বি মানে এ অথবা বি, এ ইউনিয়ন বি বলতো, তাহলে এন অফ এ প্লাস বি এইটা কেমন হবে? স্যার ওই সেটের মতনই হবে, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ ইন্টারসেকশন।
কেন বলতো মাইনাস এন অফ এ বি, কারণ তুই বলছিস যে এন অফ এ প্লাস বি মানে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ বি, দেখ এ বিটা এমটি, হ্যাঁ তাহলে এখানে 0 হবে। 0। তাহলে যদি এ আর বি ডিসজয়েন্ট হয় তাহলে বল এন অফ এ প্লাস বিটা এন এ প্লাস এন বি হবে, ঠিকই বলছি তাই না? এখন আমি একে এন দিয়ে ভাগ করে দিলাম, এন অফ এ প্লাস বি বাই এন ইকুয়াল টু, তাহলে এন এ বাই এন প্লাস এন বি বাই এন। ঠিকই বলতো, যদি কিনা এরা ডিসজয়েন্ট না হতো তাহলে একটা মাইনাস এন অফ এ বি হতো, তাই না? মাইনাস এন অফ এ বি হতো। ঠিক আছে, তাহলে এবার বলতো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি নিলে ফ্রম ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি দেবে এটা? probability of a plus b equal to probability of a plus probability of b. ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ আর বি যদি তার দুটো এমন ইভেন্ট হয় যারা ডিসজয়েন্ট, তাহলে সেই দুটো ইভেন্টের জন্য কি হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস বি মানে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। তাহলে দুটো জায়গায় তিনটে নিই, তাহলে একইভাবে আমি বলতে পারবো যদি মনে কর A1 A2 আর A3 একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিই, তার তিনটে ইভেন্ট A1 A2 A3, এরা যদি পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হয়, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট মানে AI ইন্টারসেকশন AJ যদি এমটি হয় ফর অল I নট ইকুয়াল টু J, মানে A1 ইন্টারসেকশন A2 এমটি, A2 ইন্টারসেকশন A3 এমটি, A1 ইন্টারসেকশন A3 এমটি যদি এমন হয়, তাহলে ঠিক একইভাবে আমরা কি পাবো? এইটা পাবো, probability of A1 plus probability of A2 plus probability of A3। শোন ভালো করে এবার দেখ, আমি যেটা তোদের প্রথম একদম শুরুতে বলছিলাম যে যেমন জিওমেট্রিতে ইউক্লিডিয়ান জিওমেট্রির যে স্বতঃসিদ্ধগুলো, সেখানে আমাদের সাধারণ বোধ থেকেই আমরা সবাই জানতাম দুটো পয়েন্ট যোগ করলে একটা সরলরেখা হবে, এটা সবাই আমরা বিশ্বাস করেছি এবং আমাদের সেটাই মনে হয়। আমাদের মনে হয় একটা সরলরেখার বহিঃস্থ বিন্দু থেকে প্যারালাল একটাই সরলরেখা টানা যাবে, এ নিয়ে কিন্তু কোনো আগে আলোচনা করতে হয়নি। শুধু কিছু জিনিস ইউক্লিডকে বলতে হয়েছিল ওনাকে, যে পয়েন্ট মানে কি, তোমার সরলরেখা মানে কি, প্যারালাল মানে কি, এগুলো আলাদা কথা। কিন্তু এখানে আমরা দেখ, এই প্রবাবিলিটি পড়ার সময় আমরা কি করলাম, শুরুতে একদম শুরুতে কি করছিলাম, শব্দ যে এক্সপেরিমেন্ট, আমরা এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্ট র্যান্ডম কখন হবে না সেটাকে আমরা ডিফাইন করেছিলাম। বলেছিলাম যদি আউটকাম কি আসবে এক্সপেরিমেন্টের আগে থেকে না বলা যায় তাহলে তাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো। এবার র্যান্ডম এক্সপেরিমেন্ট করে কি পাই আমরা, আউটকাম যা আসে তাকে কি বলবো না, তাকে ইভেন্ট বলবো। এই ইভেন্ট দু রকম হতে পারে, সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল ইভেন্ট বোঝাই যাচ্ছে, কম্পাউন্ড ইভেন্ট মানে যে ইভেন্টকে ফার্দার ডিকম্পোজ করা যাবে। তো এই শব্দ তৈরি করার পর তারপর ইভেন্ট স্পেস একটা শব্দ তৈরি করার পরে আমরা কি বলছিলাম যে এইগুলোকে ইভেন্টগুলোকে আমরা কিভাবে লিখবো, সেট দিয়ে লিখবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে পারবো। সেগুলো বলার পরে আমি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলছিলাম। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সবাই আগে থেকে জানে, আমি বলে দিয়েছি এমনি। আর তারপরে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলছিলাম, যে আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করছি, কয়েন টস করা, তো সেই এক্সপেরিমেন্টের ইভেন্ট স্পেসে দুটো পয়েন্ট থাকবে, হেড আর টেল। আর কি হবে না, যদি এ ইভেন্টটা নিই টেল পড়ার ঘটনাটাকে, তাহলে প্রবাবিলিটি অফ এ হবে 1/2 ফ্রম ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। কিন্তু 1/2 মানেটা কি, এটা কি অ্যাকচুয়ালি, সেটা বলার জন্য বলছিলাম যে যদি আমি এই এক্সপেরিমেন্টটা আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন আমি 1000 বার করি, আর তার মধ্যে এ ঘটনাটা অর্থাৎ টেল পড়ার ঘটনাটা 700 বার ঘটে, তাহলে এই যে রেশিওটা হবে, এই রেশিওটাকে আমরা একটা নাম দিয়েছিলাম ফ্রিকোয়েন্সি রেশিও। তারপরে বলছিলাম দেখা গেছে যে এই যত এনটা বাড়বে তত এই রেশিওটা মোর অর লেস একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে যায়। এই ফিনোমেনাকে বলবে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। এবং অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, ওই রেশিওটা যে ভ্যালু দেবে তাকে বলা হবে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট। এটাকে বলে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তো এত কথাবার্তা আমার লাগলো, দেখ এই বোধগুলো সবার নেই,
এটা কিন্তু সব মানুষ জানে না। যেমন জানে দুটো পয়েন্ট যোগ করে একটা সরলরেখা হবে, এটার জন্য কাউকে আগে কিছু শিখতে হয় না। কিন্তু এই আমি এখানে দেখ এই কতগুলো শব্দ মানে ডিফাইন করলাম, কতগুলো জিনিসপত্র ক্যালকুলেশন করছি, লিমিট একটা শব্দ ইউজ করছি এখানে, তো করে যা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন পেলাম। এই ফ্রিকোয়েন্সি ডেফিনেশন থেকে কিছু সিম্পল অবজারভেশন, কেমন না কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি n বার করি আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, আর তার মধ্যে যদি আমার এ ঘটনাটা কতবার ঘটে, n বার ঘটে, তাহলে n এটা অবশ্যই ক্যাপিটাল N এর কি হবে, সমান অথবা ছোট হবে, আর শূন্য সমান অথবা বেশি হবে। তাহলে এবারে ক্যাপিটাল N টা তো নন জিরো, অবশ্যই ওটা দিয়ে ভাগ করলাম, করে দেখ লিমিট নিলে আমি এটা পেলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে কোনো একটা এক্সপেরিমেন্ট তার যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি 1 এর বেশি হবে না, 0 এর কম হবে না, এটা আমি বুঝতে পেরেছি। বল এই বোধটা হয়েছে কিনা? এই বোধের জন্য কিন্তু আমাকে বেশ কিছু কাজ কাম করতে হয়েছে। তারপরে সার্টেন ইভেন্ট আমি ডিফাইন করে আমি দেখ ফ্রিকোয়েন্সি ডেফিনেশন থেকে পেলাম সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কত হবে, 1 হবে। প্রবাবিলিটি অফ ফাই এটা 0 হবে। যেমন তোরা দেখ একটা ফাই বলি, যেমন ধর তুই ডাই থ্রো করেছিস, করে বললি এ ইভেন্ট মানে 2 অথবা 4 পড়ার ঘটনা, আর বি মানে হচ্ছে 5 পড়ার ঘটনা। তাহলে বলতো এ ইন্টারসেকশন বি, বল মানে 2 অথবা 4 এবং 5 পড়ার ঘটনা। কি রে, এটা কি হয়? 2 অথবা 4 পড়বে এবং 5 পড়বে, এটা ইম্পসিবল, তাই না? তো এখানে এবিটা ফাই, তো এই প্রোডাক্ট অফ ফাইটা কি হবে, তাহলে এখানে 0 হবে, এই ঘটনা ঘটবেই না। তো প্রোডাক্ট অফ ফাই 0, অন্য সেন্সও প্রোডাক্ট অফ ফাই 0 হতে পারে। যেমন ধর ডাই থ্রো করে কেউ যদি বলে যে 7 পড়ার সম্ভাবনা কত, 7 পড়ার সম্ভাবনা, ইম্পসিবল ইভেন্ট, হবেই না। তো যাই হোক, তা আমি কি কি পেলাম পরে আবার বলবো। Product of any event lies between 0 and 1, product of certain event 1, product of phi equal to 0। আর আমি এখানে আরেকটা জিনিস দেখলাম যে a আর b দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়, তাহলে product of a plus b মানে pa plus pb হবে। আমি a1 a2 a3 নিলে এটা। এই যেগুলো পেলাম আজকে, এইগুলো থেকে এবার আমি বলি মূল কথা, সেটা হচ্ছে আমরা প্রবাবিলিটিতে এই থিওরিতে এই কথাগুলো আর না বলে আমরা এই বোধ চেতনা থেকে 3টে জিনিসকে আমরা ধরে নেব। এর কিন্তু কোনো প্রমাণ নেই, ওই জিনিসগুলো ডিফাইন করে আমরা পেয়েছি হাতে 3টে অ্যাকশন। কি কি বলি, এই 3টে অ্যাকশন নিয়েই আমরা কাজ করব, এর বাইরে আমরা কোনো কিছু সত্য হিসাবে গ্রহণ করব না। যেমন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে ওই 5টার বাইরে গিয়ে কোনো কিছু সত্য হিসাবে গ্রহণ করা হয় না, ওই 5টা দিয়েই আমরা জিনিসপত্র পুরো ইউক্লিডিয়ান জিওমেট্রি তৈরি করছি। ঠিক তেমনি প্রবাবিলিটি থিওরিতে আমরা 3টে অ্যাকশন নেব। কি কি বলি, ই যদি কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট হয় আর এ যদি একটা ইভেন্ট হয় ওই এক্সপেরিমেন্টের, তাহলে আমার ফার্স্ট অ্যাকশন হচ্ছে probability of a greater than equal to 0। আমি কিন্তু 1 এর সমান অথবা ছোট এটা ধরে নিই, শুধু greater than equal to 0। আমরা যত কম ধরে পুরো কাজ করতে পারবো তত ভালো। probability of a greater than equal to 0 দেখ আমরা পেয়েছিলাম। 2 নম্বর কি, probability of certain event equal to 1, ঠিক আছে। আর 3 নম্বর যেটা ধরে নেব সেটা হচ্ছে a1 a2 a3 ডট ডট, এরা যদি পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মানে ফর অল আই নট ইকুয়াল টু যে ai ইন্টু a যে যদি এমটি হয়, তাহলে প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট ডট ইকুয়াল টু এইটা। এই 3টে জিনিসকে আমরা ধরে নেব, নিয়ে আমরা পুরো প্রবাবিলিটি থিওরিতে যা যা করা সবকিছু করব, এর বাইরে আমরা কিচ্ছু নেব না।
এখানে A1 A2 A3 এগুলো কি শেষ নেই, মানে ডট ডট দেওয়া আছে, মানে হ্যাঁ, শেষ নেই, শেষ নেই তো। না, এটা ফাইনাইট সংখ্যক হতে পারে, ইনফাইনাইট সংখ্যক হতে পারে। স্যার আর একটা অ্যাকশন আছে না স্যার? এই তিনটে, এর বাইরে আমার লাগবে না, মোটেই লাগবে না, এই তিনটে হলেই চলবে আমার। যে স্যার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, কি বলছিস? ওই যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। না, লাগবে না, সব আমি এই আচ্ছা, তিনটে থেকে তুই যা যা বলবি, শোন অনির্বাণ, তো যা যা প্রয়োজন আমি এই তিনটে থেকে তৈরি করবো, ঠিক আছে? আমি দু একটা তৈরি করে দেখাচ্ছি তোকে, চিন্তা করতে হবে না তো। ঠিক আছে, যে বলা হয় অ্যাক্সিয়ামস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি। আমার আর কিছু লাগবে না, তো কি কি তৈরি করতে হবে আমাকে বল, আমি এক এক করে তৈরি করে করে দেখাতে পারি। বল, তুই কি বলতে চাইছিলি বল। স্যার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ। আচ্ছা, বলছি, হ্যাঁ বলছি, দেখ তাহলে এই তিনটে হচ্ছে আমার অ্যাকশন, আমি এই তিনটের বাইরে যাব না, এই প্রমিসটা করতে হবে সবাইকে। বলি অনির্বাণ, ভালো করে শোন, মনে কর ই একটা এক্সপেরিমেন্ট, এ হচ্ছে একটা ইভেন্ট কানেক্টেড উইথ দ্য এক্সপেরিমেন্ট ই। তাহলে বল ওই এক্সপেরিমেন্ট ইভেন্ট স্পেস এস, তাহলে এস মাইনাস এ মানে এ কমপ্লিমেন্ট, তাই না? এস মাইনাস এ মানে হ্যাঁ হ্যাঁ এ কমপ্লিমেন্ট। তার মানে অ্যাকচুয়ালি যদি এ ইভেন্ট হয় তাহলে বলতো এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে কি? এস, এস। তাই না? এবার তুই ভালো করে শোন, এই থার্ড অ্যাকশনটা ইউজ করতে গেলে এই যে ইভেন্ট গুলো এখানে আছে এদের বৈশিষ্ট্য কি? এরা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। একটুখানি মিউট করে দে, ওটা বাড়িতে কথা হচ্ছে। দেখ, পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হলে প্রবাবিলিটি নিলে ওটা ভাঙা যাবে, এরা যদি পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট না হয় তাহলে আমি অ্যাকশন ইউজ করতে পারবো। তো বল, এ আর এ কমপ্লিমেন্ট এরা কি ডিসজয়েন্ট না কমন এলিমেন্ট আছে? এটা ডিসজয়েন্ট স্যার। ডিসজয়েন্ট, তাহলে আমি এখানে প্রবাবিলিটি নিতে পারবো সরাসরি। তাহলে থার্ড অ্যাকশন থেকে কি লিখতে পারবো? পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট মানে পি অফ এস। প্রোডাক্ট বেসটা কত? 1 ফ্রম সেকেন্ড অ্যাকশন। কি রে, প্রোডাক্ট বেসটা 1 এ দেখ। তাহলে তুই এবারে দেখ প্রোডাক্ট অফ এ কমপ্লিমেন্ট মানে কত? 1 মাইনাস প্রোডাক্ট অফ এ, তাই না? তাহলে ওখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি, কোনো চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, স্যার বইতে আবার এটা আবার অ্যাক্সিওম হিসেবে লেখা রয়েছে স্যার। না না না, কার বইতে? এই স্যার এই ব্যানার্জিশনের বইতে। না না না, বুঝছো, তুই যদি সব অ্যাকশন হিসেবে নিস তাহলে কি কাজটা কি করবি তুই? একদমই দরকার নেই। আমি তোকে বলি এই তিনটে দিয়ে তো যা যা দরকার আমাকে বললে আমি চেষ্টা করতে পারবো তৈরি করে দিবি, ঠিক আছে? চিন্তা করতে হবে না, হ্যাঁ। এই তিনটে, এর বাইরে লাগবে না। এইসব কথা বলতে গেলে আমি অনেকবারই বলেছি তোদের, এই চিন্তাই করেছিল অনেকে অনেকে অনেক বছর ধরে, যে ইউক্লিডের একটা অ্যাকশন বাদ দিয়ে দেবে, কোনো দরকার নেই, চারটেকে নিয়ে কাজ করা যাবে, কিন্তু সেটা সম্ভব হয়নি কোনোভাবেই। যাই হোক, সেটা আলাদা কথা, আর প্রবাবিলিটি থিওরি করা হবে না। শোন, এরপরে দেখ প্রবাবিলিটি। আচ্ছা বলতো, এস কমপ্লিমেন্ট মানে কি? এসটা সার্টিন ইভেন্ট, এস কমপ্লিমেন্ট মানে 5। হ্যাঁ হ্যাঁ প্রবাবিলিটি অফ, আমি এটা ইউজ করছি, প্রোডাক্ট বেস কমপ্লিমেন্ট মানে প্রোডাক্ট অফ 5, প্রোডাক্ট বেস কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রোডাক্ট বেস ইকুয়াল টু প্রোডাক্ট অফ 5। প্রবাবিলিটি অফ এস মানে কত? 1 বাই সেকেন্ড অ্যাকশন। তাহলে প্রবাবিলিটি অফ 5 কত হলো বলতো? 0 হলো। তো এখানে আরো কিছু ডিডাকশন আছে, তোরা চাইলে আমি আরো দেখাতে পারি। তো তোরা তোদের বইটা খোল, দেখ তোদের বইতে পেজ নাম্বার, দাঁড়া, পেজ নাম্বার হচ্ছে 15, 16 পেজে যা তো, 16 পেজ। স্যার হ্যাঁ হ্যাঁ বল। বলছি স্যার ইভেন্ট স্পেসে যদি ফাইনাইট নাম্বার টার্ম থাকে তাহলে কাউন্টেবল ইনফাইনাইট ইভেন্ট পাওয়া যাবে?
হ্যাঁ, ফাইনাইট সংখ্যক থাকলে তাছাড়া তুই কি করবি ওখান থেকে পারমুটেশন তুই কি করে নিবি? ইনফাইনাইট সংখ্যক পাবি কোথায়? না কাউন্টেবল ইনফাইনাইট মানে ইভেন্ট পাবো কিভাবে? কাউন্টেবলি ইনফাইনাইট কে বললো তোকে? কাউন্টেবলি ইনফাইনাইট কি করে পাবি? যদি ফাইনাইট সংখ্যক পয়েন্ট a1 a2 a3 ডট 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 হুম তোর ইভেন্ট স্পেসে a1 a2 a3 ডট 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 এই কত জন ইভেন্ট স্পেসে কটা পয়েন্ট আছে? ইভেন্ট এসে ফাইনাইট, ধরুন ফাইনাইট আছে। হ্যাঁ 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 ইভেন্ট স্পেসে ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হতো বল? ইভেন্ট স্পেসে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকলে ইভেন্টের সংখ্যা কাউন্টেবল ইনফাইনাইট পাওয়া যাবে ওই যে a1 a2 a3 লিখলেন ওটা। আবার কি বলি, ইভেন্ট স্পেসে যদি ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে তাহলে তার থেকে ইভেন্ট যে পাওয়া যাবে সেটা কাউন্টেবলি ইনফাইনাইট হবে কি করে? হবে না। কি করে হবে? তো ফাইনাইট সংখ্যক আছে, তুই এমনি ভাব। হ্যাঁ সেটাই তো, মানে তাহলে কি পাওয়ার হবে? সাবসেট গুলো তৈরি হচ্ছে, হ্যাঁ মানে সাবসেট গুলো নিয়ে তো তৈরি হচ্ছে ওটা। হ্যাঁ, সাবসেট গুলো ইভেন্ট, তার ইভেন্ট কটা হবে? ইনফাইনাইট সংখ্যক হতে পারে? ফাইনাইট হবে তো। হ্যাঁ, তা কে বলেছে ইনফাইনাইট হবে? কেউ বলেছে? না এই স্যার অসীম ওই ডট 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 দেয়া আছে এই পর্যন্ত। হ্যাঁ, তা কি হচ্ছে ওখানে বলা হচ্ছে এমন এক্সপেরিমেন্ট তো হতে পারে যেখানে যার ক্ষেত্রে ইভেন্টের সংখ্যা অসংখ্য হতে পারে। সে তোর এখন তোর মাথায় নেই সেটা। ওখানে বলা আচ্ছা। হচ্ছে যদি a1 a2 an ডট ডট এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, প্যারোইজ ডিসজয়েন্ট হয়, তাহলে ওটা হবে। ঠিক আছে, এ কথা কেউ বলেনি যে ইভেন্ট স্পেসে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকলে আনকাউন্টেড কি কাউন্টেবলি মেনি ইভেন্ট পাওয়া যাবে, এ কথা কেউ বলেনি তোকে। ঠিক আছে, আমাদের ইভেন্ট স্পেসে ইনফাইনাইট টার্ম থাকতে পারে, ইভেন্ট স্পেসে থাকতে পারে, সেরকম ইভেন্ট তৈরি করতে মানে এক্সপেরিমেন্ট তৈরি করতে হবে। শুধু দায়িত্ব করা আর কয়েন টস করা তো আর এক্সপেরিমেন্ট না, সেটা ঠিক পরে আছে। দেখা যাবে। তুই আগে ফাইনাইট সামলা, তুই আগে দুটো ছটা পর্যন্ত সামলা, ঠিক আছে? তারপরে পরে কথা হবে। তুমি এখন এখন আস্তে আস্তে বড় হ বাবা। একদম ছোটবেলায় গাছে উঠতে চাইলে কি ওঠা যায়? হবে কিনা আস্তে আস্তে। শোন, তোরা বইতে গিয়েছিস কি 16 পাতায়? যা তো 16 পাতা না 17 পাতা, সরি, থার্ড চ্যাপ্টারে যা, যেখানে ফান্ডামেন্টাল অ্যাকশনস লেখা আছে। দেখ, অ্যাকশন অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি পেয়েছিস কি? পেজ নম্বর কত? থার্ড চ্যাপ্টারে যা, এটা পেজ নাম্বার 16 মনে হচ্ছে। আচ্ছা স্যার